হরি ওম। রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, সর্বদা যেখানে দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের হিতার্থে, তোমাদের মঙ্গলার্থে আজকের এই ক্লাস। তোমরা যারা ব্যাকরণকে নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছ যে ব্যাকরণে কি আসবে, ব্যাকরণ তো পড়িনি, বাকিগুলো হয়তো করে নিতে পারবো মোটামুটিভাবে, কিন্তু ব্যাকরণে কি করব, তাদের জন্য এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্যাকরণে যে ভয়টা তোমাদের, সেটা দূর হয়ে যাবে। এবং আমি সাজেশন ভিত্তিক, পুরোপুরি সাজেশন ভিত্তিক ক্লাসটাকে নিয়ে এসেছি। কত দূর পড়বে, কি কি পড়বে, বা কোন কোনগুলো পড়লে তোমরা কমন পাবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি সিলেবাসটাকে পুরোপুরি দেখে যেগুলো আসতে চলেছে বা আসবে সেই রকম প্রশ্নগুলোই আমি দিয়েছি এখানে, এবং প্রশ্নের সাথে উত্তর, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই এখানে পাবে। যারা যারা আমার কাছে পেড ক্লাস নিয়েছিলে, যারা যারা সম্পূর্ণ কোর্সটা করেছো, অর্থাৎ 4 সেমিস্টারের পুরোপুরি কোর্সটা যারা নিয়েছিলে আমার কাছে, তাদের আশা করি ব্যাকরণে কোনো সমস্যা হচ্ছে না। যারা ক্লাস নাওনি তাদের জন্য এই ক্লাসটা ফ্রি ক্লাস। অনেকের সমস্যা হচ্ছে, বন্ধু বান্ধব তোমাদের যারা আছে, যেখানে ভিডিও দিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে, অনেকেই লিখেছে স্যার আরও ক্লাস হলে ভালো হতো, বা ব্যাকরণের, বিশেষ করে ব্যাকরণের ক্লাস হলে ভালো হতো। তো আজকে আমি ব্যাকরণের ক্লাস দিতে চলেছি। এর পরবর্তী যে ভিডিওটা আসছে, সেই ভিডিওতে আমি পুরোপুরি সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে, সাহিত্যের ইতিহাসের উপর তোমাদের ক্লাস নিয়ে আসব, এবং পুরোপুরি প্রশ্ন উত্তর সহ নিয়ে আসব বোঝানোর জন্য। তো চলো ক্লাসটা করে নিই আমরা। দেখো, আগে সিলেবাসটা আমি দিয়েছি। সংস্কৃত ব্যাকরণের যে সিলেবাস, তোমাদের কী কী পড়তে হবে। অনেকেই আছে যারা বুঝতেই পারছে না কী কী পড়তে হবে, অনেকের কাছে বই টই নেই, যেটা সত্যি সেটাই। তো তাদের কোনো সমস্যা নেই, এই যে পিডিএফটা আছে, পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। পিডিএফটা পেয়ে যাবে কোথায় না, এই যে দেখো, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে। এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, কল করবে না। কিন্তু অনেকেই কল করে ফেলছো, কল করো না, আমি বিজি থাকি, আমার তো কলেজ থাকে, অর্থাৎ আমি কলেজের গেস্ট লেকচারার। তো সে কারণে সবসময় আমার কল ধরা সম্ভব হয় না। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলেই, বা তোমাদের ভিডিওটা রয়েছে, ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ বলে লেখা আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, সেখানে গিয়ে ক্লিক করবে, দেখবে একটা চ্যানেল আসবে হোয়াটসঅ্যাপে, সেখানে ফলো করে নেবে। ফলো করে নিলেই তোমরা অল নোটস পেয়ে যাবে, সেখানে যেগুলো পিডিএফ দেওয়া হয়েছে সেই সব কিছু ওখানে দেওয়া আছে। তোমরা জাস্ট যুক্ত হয়ে যাও, আর কিছু না, আর কিচ্ছু করতে হবে না। আর যেহেতু এই ক্লাসটা করছি, তোমাদের কাছে শুধুমাত্র আমি এইটুকুই চাইবো যে তোমরা একটা হলে কমেন্ট করে যেও, অন্তত একটা হলেও কমেন্ট করে যেও যে ক্লাস কেমন লাগছে বা কিছু। এবং তাতেও যদি যারা ভাবছো যে হোয়াটসঅ্যাপে সমস্যা হচ্ছে, আমি, আমার ফেসবুক আছে, ফেসবুক অফিসিয়াল ফেসবুক, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। এইটাতে, এই যে ছবিটা দেখছো, এই ছবিটাতে, এইটাতে তোমরা রিকোয়েস্ট সেন্ড করবে, বা এখান থেকে আমাকে ফলো করে রাখবে। সেখানে আমি আপডেট দিয়ে থাকি, সব কিছু আপডেট দিয়ে থাকি সেখানে, যা কিছু এই ক্লাসে হচ্ছে সব কিছু এখানে আপডেট দিয়ে থাকি। তোমরা সেখান থেকেও পিডিএফগুলো পেতে পারো, ফটো আকারে সেগুলো পোস্ট করি, সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সর্বপ্রথম এখান থেকে কত নাম্বারের প্রশ্ন হবে। এখান থেকে 10 নাম্বারের প্রশ্ন হবে। 10 নাম্বার মানে তোমরা অনেকেই ভাবছো থাক ব্যাকরণ না পড়লেও চলবে। না, ব্যাকরণ পড়তে হবে। 10 নাম্বার। তোমাদের 40 নাম্বারে যে থিওরি হচ্ছে, তার মধ্যে যদি 10 চলে যায় 30, তাহলে সেটা ভাবো। 10-এর মধ্যে তুমি যদি ক্লাসটা করো, আশা করা যায় 10-এর মধ্যে 8 তো কেমনই পাবে। এই ক্লাসটা যদি করো ঠিকঠাক মতো, যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো যদি করে যাও, 8 পাবেই পাবে, এতটা গ্যারেন্টি দিয়ে বলছি। দেখো, প্রত্যয় কি আছে, সনাদি প্রত্যয় কি আছে, সন, জন, নিচ, আর স্ত্রী প্রত্যয় আছে টাপ আর ইপ। তাহলে 3 আর 2 5টি প্রত্যয় আছে, 5টি প্রত্যয় করে যাবে। আর কারক, বিভক্তি ও সমাস। কারক বিভক্তি কী কী আছে, কারক বিভক্তি আছে সম্প্রদান, উপাদান, অধিকরণ আর সম্বন্ধ পদ। 4টি কারক দেওয়া আছে। 4টি কারক বলতে 3টি কারক, 1টি পদ, এবং তাদের বিভক্তিগুলো দেওয়া আছে। আর সমাস, সমাস 4টি দেওয়া আছে। কি আছে, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি। এইগুলো করলেই তোমরা আশা করা যায় যে তোমরা কমন পাবে। আমি প্রথমেই কারক সম্পর্কে আলোচনা করব, কারক সমাস, তারপরে শেষে প্রত্যয়টা আমি দিয়েছি।
একটু ধৈর্য সহকারে দেখো, বুঝে নাও, বিষয়গুলো বুঝে নাও। ব্যাকরণ হচ্ছে বোঝার জিনিস, বুঝে তারপর মুখস্থ করবে। তারপর তো পিডিএফটা দিয়েই দিচ্ছি, তোমাদের চাপ কিসের? তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করো, অথবা ওই ডেসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে অ্যাড হয়ে যাও। তোমরা এগুলো শব্দ পেয়ে যাচ্ছ, সেখান থেকে দেখে দেখে পড়বে, আগে বুঝে নাও বিষয়টা। চলো দেখো, কারক প্রথমে দিয়েছি সম্প্রদান কারক। দেখো, সম্প্রদান মানে কি? কোনো কিছু দানের বিষয় বোঝাচ্ছে। ওই যে মেয়েদের বিয়ে দেয়, বাবারা সম্প্রদান করে, তাই না? অনেক মেয়ে হরিবোল হয়ে মানে পালিয়ে যাচ্ছে আর কি। সামনে আবার ভ্যালেন্টাইন চলছে, ভ্যালেন্টাইন উইক। তোমরা আবার কেউ এক্সাম দিতে দিতে পালিয়ে যাও না, এক্সামটা ক্লিয়ার করো তারপরেই যাবে। যাকগে, মজার বিষয়, একটু হাসি ঠাট্টা করছি তোমাদের সঙ্গে। আচ্ছা দেখো, সম্প্রদান কারক। সম্প্রদান কারকের প্রধান সূত্রটা আমি লিখেছি ফার্স্ট, কর্মণা যম অভিপ্রেতি সম্প্রদানম। অর্থাৎ যাকে কোনো কিছু দান করা হয় তাকে কি বলবো? সম্প্রদান কারক বলবো। কোশ্চেন আসতেই পারে সম্প্রদান কারক কাকে বলে। যারা সূত্রটা লিখতে পারবে খুবই ভালো, যারা সূত্র লিখতে পারবে না অন্তত সাধারণ অর্থটা লিখে দিয়ে আসবে। যাকে কোনো কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যাকে দান করা হচ্ছে, দেখো উদাহরণ কি দেওয়া আছে, নৃপহ ভিক্ষুকায় ধনং দদাতি। নৃপহ, নৃপহ মানে হচ্ছে রাজা। রাজা কাকে দিচ্ছে? না ভিক্ষুকায়, ভিক্ষুককে ধন দান করছে। তাহলে যাকে দান করা হয় সে হচ্ছে সম্প্রদান। কাকে দান করা হচ্ছে? ভিক্ষুকায়। তাহলে ভিক্ষুকায়র তলায় দাগ দেওয়া আছে। হয়তো এরকম একটা লাইন দিয়ে দিল, এবারে প্রশ্ন হবে, নিচে দাগ দেওয়া আছে, রেখাঙ্কিত অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। তখন লিখতে হবে এখানে সম্প্রদান কারক হয়েছে। এবারে অনেক অনেক সূত্র আছে এর আন্ডারে, সেই সূত্র অনুসারে হয়েছে কি না সেগুলো তোমাদেরকে মেনশন করতে হবে। যেমন দেখো, একটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট সূত্র, এটা একটু দেখে যাবে। কি বলছে? রুচ্চার্থাণং প্রিয়মাণ, রুচ্চার্থাণং প্রিয়মাণ। রুচ্চ মানে রুচি, রুচি অর্থবোধক, ভালো লাগা যে বিষয়টা। রুচি মানে কি? ভালো লাগা। ধরো কিছু কিছু খাবারের নাম বলি, যেমন ফুচকা, মোমো, বিরিয়ানি, সকলের প্রিয় নাকি? আমি যদি বলি নিম পাতা, অনেকে মুখ বাঁকাচ্ছ, তাই না? ছি ছি ছি, স্যার কী বলে নিম পাতা? তাহলে রুচি অর্থবোধক, অর্থাৎ যেগুলো আমাদের খেতে ভালো লাগে বা যেগুলো ভালো লাগে, ভালো লাগার বিষয়, সেই রুচ ধাতুর প্রয়োগে, রুচি অর্থবোধক যে ধাতুগুলো রয়েছে, ধাতুরূপ, সেই ধাতুর প্রয়োগে যে প্রতীয়মান, অর্থাৎ যেটা যে প্রীতি হয়, অর্থাৎ প্রীতি মানে খুশি, খুশি হয়, তার সম্প্রদান কারক হয়। ঠিক আছে? তার কি হবে? কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। যে খুশি হবে তার সম্প্রদান কারক হবে। যেমন যদি কোনো শিশুকে মোদক অর্থাৎ লাড্ডু দেওয়া হয়, তাহলে কি হবে? দেখো কি লেখা আছে, শিশবে রোচতে মোদকম। তাহলে শিশু লাড্ডু খেতে ভালো লাগে। কাউকে যদি চকলেট দেওয়া হয় খুবই ভালো। আমার যেমন চকলেট প্রিয় বিষয়, ফেভারিট বিষয়। কেউ চাইলে তোমরা এক্সাম যদি ভালো হয় অবশ্যই আমাকে চকলেট খাইয়ে দিও, হ্যাঁ? অনেকেই ভাবছে স্যারটা কি লোভী রে বাবা। না না, আমি আবদার করলাম তোমাদের কাছে। দেখো কি বলছে, শিশবে রোচতে মোদকম। তাহলে শিশবের তলায় দাগ দেওয়া আছে, এরকম দিয়ে থাকবে, দিয়ে বলবে এটা কোন কারক হয়েছে লেখো। তাহলে এখানে লিখবে, যদি কেউ পারো এই সূত্রটা মেনশন করে দেবে। রুচ্চর্থানাং প্রিয়মানহ সূত্র অনুসারে এখানে শিশবে পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ উত্তর, এরকমভাবে লিখতে পারো। আবার দেখো, বালকায় মোদকং রোচতে, বালকেরও মোদক খেতে ভালো লাগে, এরকমও হতে পারে, একই উত্তর। আবার কি আছে, পুষ্পং কসময় ন রোচতে, মানে পুষ্প কার না ভালো লাগে, কসময়ের তলায় দাগ দেওয়া আছে, একই ওই রোচতে। রুচি অর্থবোধক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে, এটা লিখতে হবে। এবার দেখো, আমি দেখো সূত্রগুলো কিন্তু খুব কম দিয়েছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে, যেগুলো সম্ভাবনা আছে সেই সূত্রগুলো দিয়েছি। প্রচুর সূত্র আছে, অনেক অনেক সূত্র আছে সম্প্রদান কারকের, কিন্তু আমি বেছে বেছে দিয়েছি তোমাদের যাতে চাপ না হয়। এইগুলো দেখে যাবে। এর উপরে সাজেশন করলে তোমরা কিন্তু কমন পাবে কি না আমি বলতে পারবো না, কিন্তু এইগুলো করলে আশা করা যায় কমন পেয়ে যাবে।
দেখো পরবর্তী একটা সূত্র আসছে, ধারে উত্তমর্ণ, ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ অর্থাৎ ঋণ দাতার সম্প্রদান কারক হয়। যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো রাম শ্যামায় সহস্রং ধারয়তি, এই ধারয়তি ওয়ার্ডটা থাকবেই, ধারী ধাতু। তাহলে রাম শ্যামায়, রাম শ্যামকে কি দিচ্ছে, সহস্রং 1000 টাকা, ধারয়তি ধার দিচ্ছেন। সাবধান, খুব সাবধান, বন্ধুদেরকে কিন্তু ধার দেবে না। যাগ্গে একটু মজা করলাম। দেখো ব্যাকরণ তো নিরস বিষয়, সেটাকে সরস করার জন্য আমি হয়তো বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন হাসানোর জন্য বিষয়গুলো বলে থাকছি। চলো পরবর্তী, অহং তুভ্যং শতং ধারয়ামি। দেখো একই বিষয়, এই ধার ধাতুটা থাকবে, ধারী ধাতু। তাহলে এখানে যে লেখা ছিল ধার ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এইগুলো গেল কারক সূত্র। কারক সূত্র থেকে দুটো মাত্র আমি কারক সূত্র দিয়েছি, এগুলো আশা করা যায় কমন পেতে পারো। পরবর্তীকালে চতুর্থী বিভক্তি সূত্র, এবারে এগুলো গেল কারক সূত্র, এগুলো বিভক্তি সূত্রের আন্ডারে কি পড়ছে দেখো। চতুর্থী সম্প্রদানে, অর্থাৎ সম্প্রদান কারকে কোন বিভক্তি হয়, চতুর্থী বিভক্তি হয়, সকলেই জানো। তুমূর্থাচ্চ ভাববচনাৎ, তুমূর্থাচ্চ ভাববচনাৎ, তুম প্রত্যয় তোমরা পড়েছো, তুমুন প্রত্যয় পড়েছো তাই না, তোমরা আগে তুমুন প্রত্যয় পড়েছো, সেই তুমুন প্রত্যয়ের কথা এখানে বলা হচ্ছে। বলছে তুমুন প্রত্যয়ের লোপে, যখন তুমুন প্রত্যয়টা লোপ হয়ে যায়, সেই অর্থবাচক, তারই অর্থ বোঝাবে, সেই অর্থবাচক ঘইং, অনট, অচ, ই, এগুলো থাকতে পারে। এগুলোর কি হবে না, ভাব বাচ্য নিষ্পন্ন শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়। তবে ভাব বাচ্যে চতুর্থী বিভক্তি হবে, মানে তাদের চতুর্থী বিভক্তি হবে, সেই সকল শব্দের চতুর্থী বিভক্তি হবে। দেখো এখানে তো ইন ডিটেলসে বোঝানো যাচ্ছে না, যখন আমি ক্লাস করেছিলাম, মানে যারা পেড ক্লাস নিয়েছো তাদের কাছে তো একদম ক্লিয়ার, কারণ ছবি দিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়েছিলাম। ওই রকমভাবে ক্লাসটা করতে গেলে অনেকটা সময় চলে যাবে, কারণ সম্পূর্ণ ব্যাকরণটা আছে, সম্পূর্ণ ব্যাকরণটাই তো এখানে করাচ্ছি, তাহলে অনেক সময় চলে যাবে। তাই যতটা সহজে ছোট ছোট করে করানো যায় ততটাই আমি চেষ্টা করছি, বেশি বোঝানোর চেষ্টা করছি না, আমি সাধারণ অর্থ তোমরা যাতে বুঝতে পারো সেটাই করছি। চলো দেখো এখানে কি বলছে, পাকায় গচ্ছতি বধূ, এই পাকায় শব্দটা পাকতুম হওয়ার কথা, তাহলে তুমুন প্রত্যয় ছিল, সেখানে হয়েছে পাকায়, ভাববাচ্য হয়েছে, ভাববাচ্য নিষ্পন্ন হয়ে পাকায় গচ্ছতি বধূ। পাক মানে রান্না, পাক মানে কিন্তু ওই পুকুরের পাক কিন্তু নয়, বা 7 পাকে বাঁধা, অনেকে ভাবছো, এখন তো সিজন চলছে দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি, অনেকে 7 পাকে বাঁধা ভাবছো, আবার ভ্যালেন্টাইন চলছে, কেউ 7 পাকে আবার বাঁধা পড়ে না যাও। যে পাকায় গচ্ছতি বধূ, পাক মানে হচ্ছে রান্না করা, পাকের জন্য, রান্না করার জন্য যাচ্ছে কেন বধূ। স্নানায় জাতি বধূ, স্নান করার জন্য যাচ্ছে, স্নাতুম স্নানায় হয়েছে। ব্রাহ্মণ জাগায় জাতি, জাগায়টা ইয়ষ্টুম হওয়ার কথা, তুমুন প্রত্যয় করলে, সেখানে জাগায় হয়েছে, ভাববাচ্ছে। এগুলো করে যাবে। তাহলে এখানে লিখবে কি সেটাও হতে পারে, অনেকেই বলছো লিখবো কি, তুমুন প্রত্যয়ের লোপে, এরকম লিখবে, তুমুন প্রত্যয়ের লোপে ভাববাচ্যে চতুর্থী বিভক্তি হয়েছে। এখানে কিন্তু কারকটা মেনশন করা যাবে না, বিভক্তি সূত্র, তাহলে বিভক্তি হয়েছে, এরকম লিখবে সবগুলোর ক্ষেত্রে। এবারে দেখো এরপর পরবর্তী সূত্র কি আছে না, ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ, মানে কি ক্রিয়ার্থ, অর্থাৎ তুমুন প্রত্যয়ান্ত যে ক্রিয়াগুলো রয়েছে, সেই ক্রিয়াগুলো যদি উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে মানে বলা থাকবে না, উজ্জ্ব হিসেবে থাকবে, তার কর্মে অর্থাৎ কর্মকারকে চতুর্থী বিভক্তি হয়। যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো বালকঃ ফলেভ্যঃ উদ্যানং জাতি, তাহলে বালকগুলো কোথায় যাচ্ছে, ফলের জন্য। তাহলে ফলের জন্য বলতে কি, ফল আহরণ করার জন্য, ফল পেড়ে আনার জন্য। তাহলে আহর তুম যে শব্দটা, ময় হসন্ত হতো এখানে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে আহর তুম হতো, ফল আনি আহর তুম। তুমুন প্রত্যয়টা কি আছে, উজ্জ্ব আছে, আমাদেরকে বুঝে নিতে হচ্ছে ফলের জন্য যাচ্ছে, মানে ফল আহরণ করার জন্য যাচ্ছে। উদ্যানং ইয়াতি,
আবার কি বলছে, ফলেভ্যহ জাতি বিপ্রহ, একই অর্থ। তাহলে তোমরা লিখবে কি, এখানে লিখবে তুম প্রত্যন্ত ক্রিয়া উজ্জ্ব থাকায় কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে। অথবা কেউ যদি এত কিছু মনে না রাখতে পারছো, কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে, এরকমটাও লিখে আসবে। দেখো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন যেটা দিয়ে থাকে, নমঃ ষষ্ঠী স্বধালং বসট যোগাচ্ছ। অর্থাৎ নম শব্দযোগে, ষষ্ঠী শব্দযোগে, স্বাহা শব্দযোগে, স্বধা শব্দযোগে, অলম শব্দযোগে, বসট শব্দযোগে, এই শব্দগুলোর যোগে চতুর্থী বিভক্তি হয়। বেশিরভাগ নম শব্দটা দেওয়া থাকে, সে কারণে আমি নম শব্দ দিয়েই দিয়েছি, বাকিগুলো দিইনি, তোমাদের চাপ হয়ে যাবে বলে। কিন্তু বাকিগুলো থাকলেও করতে পারো, যেমন অগ্নয় স্বাহা হয় অনেক সময়, স্বাহা শব্দযোগেও চতুর্থী বিভক্তি হয়। আমি নম শব্দটা বেশি দিয়েছি। দেখো শিবায় নমঃ, তাহলে নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে। দেবায় নমঃ, নম শব্দযোগে চতুর্থী বিভক্তি। গুরবে নমঃ, নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে। অপাদান কারক, অপাদান কারকের প্রধান সূত্র যেটা, সেটা একটু শোনো। ধ্রুবম পায়ে অপাদানম, ধ্রুবম অপায়ে অপাদানম। অপায় মানে কি? অপায় মানে হচ্ছে আলাদা হওয়া, বিচ্ছেদ। বিচ্ছেদটাই তো যন্ত্রণাদায়ক নাকি? ব্রেকআপ, তাই তো? ব্রেকআপ সূত্র এরা। যাদের যাদের ব্রেকআপ হয়েছে তারা একটা করে কমেন্ট করে দিও আমাকে, হ্যাঁ। তাহলে কি বলছে, অপায় বা বিচ্ছেদ বোঝালে, যখন বিচ্ছেদ বোঝায় তখন কি হয়, যে পদার্থ ধ্রুব বা স্থির তা উপাদান কারক হয়। আর উপাদান কারকে কোন বিভক্তি হয়? পঞ্চমী বিভক্তি। যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন কি হয়েছে, বৃক্ষাৎ পত্রাং পততি। তাহলে বৃক্ষ থেকে কি হচ্ছে, পাতাটা আলাদা হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, পাতার বিচ্ছেদ হচ্ছে। তাহলে বৃক্ষ থেকে যেহেতু আলাদা হচ্ছে, বৃক্ষাৎ, বৃক্ষাতের তলায় দাগ দেওয়া আছে, তখন তোমাকে লিখতে হবে যে এখানে কোন উপাদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। আবার কি বলছে দেখো, হস্তাৎ ভ্রষ্টঃ, হস্তাৎ, হাত থেকে কোনো কিছু পড়ে যাচ্ছে, তাহলে হাত থেকে আলাদা হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, এখানেও লিখবে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। ভিত্তার্থানাং ভয় হেতু, অর্থাৎ বৃত্তার্থানাং, ভয় পাচ্ছ কোনো বিষয় দেখে। ভিত্রা, দুটো ওয়ার্ড আছে, ভয়ার্থক আর ত্রাণার্থক। ত্রাণ মানে কি? রক্ষা করা। ভয়ার্থক এবং ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের হেতু থেকে, যা থেকে ভয় পাই বা ত্রাণ বোঝায়, কেউ আমাকে রক্ষা করছে সেরকম বোঝায়, সেখানে উপাদান কারক হয়। যেমন ভয়াত কম্পতে বালা, তাহলে ভয় শব্দটা রয়েছে, তাহলে এখানে উত্তর কি লিখবে? লিখবে ভয়ার্থ ধাতুর প্রয়োগে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। যেমন শিশুহু ব্যাঘ্রাত বিভেতি, তাহলে শিশু ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে, শিশুটা বাঘ থেকে ভয় পাচ্ছে, তাই না? তাহলে ভয়ার্থ ধাতুর প্রয়োগে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। সর্পাত বিভেতি বালকঃ, সাপ থেকে ভয় পাচ্ছে, একই লিখবে। মুশিকঃ, মুশিক মানে ইঁদুর, মার্জরাত বিভেতি, মুশিকঃ মার্জরাত বিভেতি, তাহলে মুশিক ইঁদুর তার থেকে ভয় পায় না, বিড়াল থেকে ভয় পায়, মার্জরাত বিভেতি। তাই এখানেও ভিত্তার্থানাং ভয় হেতু, একই শব্দটা আসছে, ভয়ার্থক ধাতুর প্রয়োগে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। ঈশ্বরঃ রক্ষতি বিপদঃ, তাহলে ত্রাণার্থক, বিপদ থেকে রক্ষা করছে কে? না, ঈশ্বর। তাহলে এখানে ত্রাণার্থক ধাতুর প্রয়োগে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। আবার তারপরেরটা কি আছে, বিপদঃ ত্রায়তে, বিপদ থেকে ত্রাণ, ত্রাণার্থক ধাতুর প্রয়োগে উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। আচ্ছা, এটা গেল। এগুলো করে যাবে, কিন্তু আমি বারবার বলছি এগুলো খুব বেছে বেছে আমি দিয়েছি। সারা রাত তোমাদের জন্য খেটেছি যাতে তোমরা অন্তত কমন পাও। আর আবার তোমাদেরকে বলছি, কৃপা করে একটু কমেন্ট করে দাও, হ্যাঁ। কমেন্ট করলে আমার অত্যন্ত উৎসাহ বাড়বে এবং আরও এরকম ফ্রি ভিডিও বানাতেও ইচ্ছা করবে। পেড ক্লাস আছে, তাদের জন্য খাটতে হচ্ছে, অবশ্যই খাটতে হবে, কিছু করার নেই। কিন্তু তোমাদের জন্য আমিও চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা
সংস্কৃতটাকে যেন না ভুলে যাই, সংস্কৃতটাকে যেন ধরে রাখতে পারে, এটা যেন বরাবর কোরিং সাবজেক্ট হয়েই থাকে। তা সেই ভয়কে জয় করার জন্যই তোমাদের ক্লাস। আমি চাই তোমরা সকলে ভালো ভালো নাম্বার পাও সংস্কৃতে। পরের যে সিজনগুলো আসছে সেই সিজনগুলো মানে তোমরা তো বেরিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের বোন ভাইয়েরা যারা রয়েছে তাদের জন্য আরও স্পেশাল ক্লাস নিয়ে আসছি। তাদেরকে অন্তত একবার জানিয়ে দিও যে এরকম একটা চ্যানেল আছে যেখানে ফ্রি ক্লাস দেওয়া হয়, ফ্রি পিডিএফও দেওয়া হয়, এবং কেউ যদি পেড ক্লাস করতে চায় সেটা অন্য বিষয়। বারণার্থানাম ঈপ্সিতঃ, অর্থাৎ বারণার্থক ধাতুর প্রয়োগে অভিপ্রেত বস্তুর উপাদানকারক হয়। যারা প্রেম টেম করছো, বন্ধুরা বলে এই ওর সাথে প্রেম করিস না এরকম ব্যাপার, আবার ও বলে এর সাথে প্রেম করিস না এরকম ব্যাপার, ওর অনেক চক্কর আছে, তাই না? এই যে বারণ, সেই বারণের বিষয়টা এখানে আছে। কিসের থেকে বারণ? এবারে দেখো কি বলছে, কাকেভ্যঃ মোদকং রক্ষ, কাকের থেকে মোদককে রক্ষা করছে, তাহলে এখানে বারণ করছে। তাহলে বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। আবার কি বলছে, ধান্যাৎ কাকং নিবারয়তি, ধান্যাৎ, ধরো কোথাও ধান মেলা হয়েছে বা ধান আছে, তাহলে কাকগুলো ধানগুলো খেয়ে ফেলছে, তখন কি করব? কাকগুলোকে তাড়িয়ে দেব, সেটাই আছে এখানে। তাহলে এটাও বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। জবেভ্যঃ ছাগম নিষেধতি, জব, ওই যে ধান গম জব, জব হচ্ছে এক ধরনের শস্য, বর্তমানে আমাদের এদিকে এখনও পাওয়া যায় না সেরকমভাবে, পুজোতে কাজে লাগে সেটা। হ্যাঁ, তাহলে সেই জব, জব ধরো কোথাও কেউ কোনো মাঠে জব লাগিয়েছে, সেখানে যদি ছাগল খেতে যায়, খেতে দেবে কি? সেটা কি করবে? তাড়িয়ে দেবে। তাহলে এখানেও বারণার্থক, নিবারণ করছে। তাহলে বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। আশা করা যায় এগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে। এবারে পঞ্চমী বিভক্তি সূত্রগুলো দেখে নাও। স্বর্গাদ গরিয়সী জন্মভূমিহি, স্বর্গাদ যে শব্দটা রয়েছে এখানে কি হয়েছে না পঞ্চমী বিভক্তি হয়েছে, ডিরেক্টলি পঞ্চমী বিভক্তি লিখতে পারো। আচ্ছা, এই সূত্রটা দেখবে একটু টাইপিং মিস্টেক হয়েছে, লব লোপে হবে। হ্যাঁ, এটা লব লোপে হবে, লয় ফলে বয় হসন্ত, লব লোপে কর্মণ্যধিকরণে চ। এই সূত্র কি বলতে চাইছে না, ত্বাচ ও লপ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ যখন উজ্জ থাকে, সেটা উজ্জ হলে কর্মে ও অধিকরণে পঞ্চমী বিভক্তি হয়। কর্মেও হবে আবার অধিকরণেও হবে। প্রাসাদাত, প্রাসাদাত প্রেক্ষতে রাজা, প্রাসাদাত প্রেক্ষতে রাজা, এটা খণ্ডক্তও থাকতে পারে। হ্যাঁ, সংস্কৃতের কারণে তয় হসন্ত লিখেছি, খণ্ডক্তও থাকতে পারে। তাহলে প্রাসাদাত যে পদটা আছে সেখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা কি না, প্রাসাদাম আরোহীষ, আরোহীষ মানে প্রাসাদের উপরে চেপে তারপরে সে প্রেক্ষাতে মানে দেখছে, এটা কর্মে। ঠিক আছে, পরবর্তী সূত্র যেটা হেতৌ চ, চ মানে এবং। হ্যাঁ, এবং বলতে কি কখন কখন হয়, তাহলে হেতু অর্থে তদ্বোধক শব্দের উত্তর, হেতু মানে কারণ, কোনো কারণবশত যদি কোনো কাজ হচ্ছে সেটা, তার উত্তর কি হয়, তৃতীয়া বিভক্তি হয়, এবং ওই চ শব্দটা আছে না, চ মানে এবং, তৃতীয়া বিভক্তিও হয় অথবা পঞ্চমী বিভক্তি হয়। কিন্তু তোমাদের যেহেতু পঞ্চমী বিভক্তি পাঠ্য আছে, তৃতীয়া বিভক্তি দেবে না, পঞ্চমী বিভক্তিটাই হবে। যেমন কি আছে দেখো, বালা দুঃখাত রোদতি, তাহলে দুঃখের কারণে কি করছে, কান্না করছে, তাহলে এখানে লিখবে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি, হেত্বার্থে পঞ্চমী। শোকাত ক্রন্দতি বালা, শোকের কারণে কাঁদছে, তাহলে শোকের কারণে কাঁদছে, এখানেও হেতু অর্থে পঞ্চমী। হর্ষাৎ নৃত্যতি, হর্ষের কারণে নাচ করছে, এখানেও হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে, এরকম লিখে দেবে। আচ্ছা, পরবর্তী কারক চলো দেখি কি আছে। এগুলো মিস করবে না কিন্তু, দেখে যাবে। অধিকরণ কারক, অধিকরণ কি বলছে, আধারো অধিকরণম, এটা হ কিন্তু নয়, এটা লুপ্ত হবে। ঠিক আছে, এসের মতো হয়, আধারো অধিকরণম। তাহলে আধার, আধার মানে কি অন্ধকার, এখানে আধার মানে অন্ধকার নয়, মানে যেটা বেশ করে, যেটাকে আধার করে, অর্থাৎ যেটাকে বেশ করে কোনো কিছু করা হয়, ক্রিয়ার আধারেই অধিকরণ।
অধিকরণ কারকে কোন বিভক্তি হবে? সপ্তমী। আধার কয় প্রকার? না 3 প্রকার। দেখে নাও কি কি 3 প্রকার মনে রাখবে। একদেশী, বৈষয়ী আর অভিব্যাপক। একদেশী মানে কি, বৈষয়ী মানে কি, অভিব্যাপক মানে কি আমি বলে দিচ্ছি। উদাহরণগুলো দেখো তাহলে বুঝতে পারবে। জলে মৎস্যঃ বিচরতি, তাহলে জলে মৎস্যঃ বিচরতি, ধরো একটা পুকুরে জল আছে, তাহলে সেই পুকুরের মধ্যে সম্পূর্ণ পুকুরের মধ্যে কি পুরোপুরি পুকুরেই কি মাছগুলো বিচরণ করছে? না, জলের কোনো অংশে, অর্থাৎ পুকুরের কোনো কোনো অংশে মাছগুলো বিচরণ করছে। যদি চারিদিকেই মাছ দেখা যেত, অর্ধেক লোক ধরে খেয়ে ফেলতো, বিড়ালদের ভালোই হতো, তাই না, বকেদের ভালোই হতো। তাহলে জলের হয়তো কোনো কোনো অংশে আছে, সম্পূর্ণ জলে নেই। তারপর বৈষয়িক কি না, পাঠে অনুরাগ, পাঠে অনুরাগ বৈষয়িক বলতে কীরকম, কোনো বিষয়ে, ধরো কার পড়তে ভালো লাগে এখানে, কেউ গান শুনতে ভালো লাগে, কারোর রিলস দেখতে ভালো লাগে। সবাই কি পাঠে অনুরাগ থাকে? না, কারোর গানে অনুরাগ থাকে, কারোর ঝগড়া লাগানোতেও অনুরাগ থাকে, অনেকেই নারদ থাকে, তাই না। তাহলে পাঠে মানে কোনো একটা বিষয়ের উপরে কারো অনুরাগ আছে, মানে কোনো বিষয় করতে সে ভালোবাসে, তাহলে এটা বৈষয়িক হয়ে গেল। আর একটা কি আছে, অভিব্যাপক, মানে সর্বত্র জুড়ে, সর্বত্র জুড়ে সব জিনিসের মধ্যে আছে, যেটা তিলে এসু তৈলাম, তিলের একটি ভাগে বলতে পারবে যে এই কোনাটাতে তেল নেই, পুরোটাতে আছে। সর্ষে, একটা সর্ষে দিলাম, সর্ষেতে বলবো যে এখানে তেল নেই, অথবা একটা মিশ্রিত দানা দিলাম, বললাম একটু দানা ভেঙে বললাম এখানে মিষ্টতা নেই, এরকম কিন্তু নয়। মিশ্রিত দানা মানে সম্পূর্ণটাই মিষ্টি হবে। তাহলে এটা হচ্ছে অভিব্যাপক, মানে সর্বত্র জুড়ে থাকবে। আর একদেশী মানে বুঝেই গেছো যে ধরো এক অংশে, আমি বললাম এই বনের মধ্যে না বাঘ আছে, তাহলে বনের মধ্যে বাঘ আছে বলতে বনের কি সব জায়গাতে সব অংশটা জুড়েই বাঘ আছে? বনের কোনো একটা অংশে হয়তো বাঘটা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে এগুলো কি। সপ্তমী বিভক্তির উদাহরণ, এখানে কারক সূত্র দিইনি আমি, যাতে বেশি বেশি তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বেশি চাপ যেন না পড়ে। দেখো কি আছে, সপ্তম্যধিকরণে চ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। যেমন আকাশে সূর্য ভাতি, তাহলে আকাশে শব্দের কি হয়েছে না সপ্তমী বিভক্তি হয়েছে। তবে দেখো মুনিহি তপোবনে তিষ্ঠতি, মুনি কোথায় তিষ্ঠতি না তপোবনে, তপোবনে আছে, এখানেও সপ্তমী বিভক্তি। বসন্তে কোকিলা কুজন্তি, বসন্তে কোকিলা কুজন্তি, এখানেও সপ্তমী বিভক্তি হয়েছে। দেখো এবার বিভক্তি সূত্রগুলো যেগুলো আছে এগুলো একটু দেখে নাও। আমি বলেছি ভিডিওটা বড় হবে, তাই ধৈর্য ধরে কিন্তু দেখো, স্কিপ করবে না। ষষ্ঠী চনাদরে, যদি অনাদর বা উপেক্ষা করা বোঝায়, এখানে অনাদর বোঝাবে, আদর করা বোঝাবে না, অনাদর বোঝাবে। দেখো কি বলছে, রুদতি পুত্রে, মানে কোনো একজন কাঁদছে, মাতা স্নানায় গতা, বাচ্চাটা কাঁদছে কিন্তু মা তাকে চুপ না করিয়ে চলে যাচ্ছে স্নান করতে, তাহলে এটা অনাদর অর্থ বোঝাচ্ছে। তাহলে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে। এবার রুদতি পুত্রে পিতা গৃহম ত্যাজতি, কোনো একজন পুত্র কাঁদছে বাড়িতে, দূর বাবা বারবার কান্না করছে আমি চললাম বাড়ি থেকে, এরকম বলে পিতা পালিয়ে গেল, তাহলে পিতা অনাদর করলো। যতশ্চ নির্ধারণম, পরবর্তী সূত্র, এক জাতীয় সমূহ থেকে, মানে এক জাতীয় সমূহ থেকে এক বা একাংশকে বেছে নেওয়ার নামে হচ্ছে নির্ধারণ করা, কাউকে নির্ধারণ করা। ঠিক আছে, অনেকগুলো মেয়ে আছে, অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো মেয়ের মধ্যে বললো আচ্ছা তোমার এখান থেকে যাকে পছন্দ তুমি তাকে বেছে নাও, সকলকে দেখলে লাইনে দাঁড় করালে, যে সব থেকে বেশি সুন্দরী তাকে তুমি বেছে নিলে। অথবা ছেলেগুলো দাঁড়িয়ে আছে লম্বা লম্বা করে, অনেকগুলো ছেলে আছে, তুমি এখান থেকে একজন ছেলে বেছে নাও, যে হ্যান্ডসাম দেখতে তাকে বেছে নিলে, নির্ধারণ করে নিলে, তাই না। এক্ষেত্রে যেখান থেকে নির্ধারণ করা হয় তার উত্তর সপ্তমী ও ষষ্ঠী বিভক্তি হয়। যেমন ধরো জাতি অনুসারে, নরেষু ক্ষত্রিয় বীরতমঃ, ক্ষত্রিয় অর্থাৎ মানুষের মধ্যে কারা বীর হয়, ক্ষত্রিয়রা বীর হয়। আবার দেখো কি বলছে, গুণ, গুণের ক্ষেত্রে যাদের গুণ ভালো, এবারে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল, সেখান থেকে যে বীর তাকে বেছে নেওয়া হলো, ঠিক আছে। এবারে গুণ কি বলছে, গোসু কৃষ্ণা বহু ক্ষীরাহা, অনেকগুলো গরু আছে ধরো, ঠিক আছে,
সেই গরুগুলোর মধ্যে গরু বাছতে বলা হলো তোমাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গরু আছে, কিন্তু একটা প্রসিদ্ধ কথা আছে যে গরুগুলো কালো দেখতে হয় তাদের কিন্তু ক্ষীর মানে তারা বেশি দুগ্ধ দেয়। তাহলে সেটাই বলা আছে এখানে, গোসু কৃষ্ণা বহু ক্ষীরা, তাহলে সেটাকে বেছে নেওয়া হলো আলাদা করে। এটা হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। আবার ক্রিয়া, তরুণেষু ধাবন্তঃ শীঘ্রতমাহা। ক্রিয়া, ধরো তোমাকে বলা হয়েছে আচ্ছা তোমাদের স্কুল থেকে তাহলে একটা কম্পিটিশন হচ্ছে দৌড়ানোর, তখন কি হবে, যে বেশি দৌড়াতে পারে যে ছেলেটা, স্যাররা তাদেরকেই চুজ করে যে আমাদের স্কুলের নাম হবে, তাই না? তা সেই তরুণটাকে বেছে নেওয়া হয়েছে, ঠিক তারই উদাহরণ দেওয়া আছে। তরুণে এসু, তরুণদের মধ্যে অনেকগুলো তরুণের মধ্যে যে বেশি দৌড়াতে পারে তাকে বেছে নেওয়া হলো, নির্ধারণ করা হলো। এটাও নির্ধারণে সপ্তমী বিভক্তি। আবার দেখো সংজ্ঞা বোঝালে কী রকম না, কবিষু কালিদাস শ্রেষ্ঠ। অনেকজন কবি আছে কিন্তু কালিদাসের নাম আমরা সকলেই জানি আমরা, এটা হচ্ছে একটা সংজ্ঞা। বুদ্ধিমৎসু নরহ শ্রেষ্ঠ, কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, এটা অবচ্ছেদে সপ্তমী, মনে রাখবে। কেশেষু গৃহীত্বা কৃষ্ণা। বনে উপবসতি সাধু, বনে উপবাস করছে, তাহলে উপবাস অর্থে অধিকরণের সপ্তমী হয়েছে, ঠিক আছে। আর কি আছে, সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, যখন সূর্য ওঠে তখন পদ্ম প্রকাশিত হয়, তাহলে এটা কি আছে, যস্য চ ভাবে লক্ষণম, এই সূত্র অনুসারে ভাবে সপ্তমী হয়েছে। ভাবে সপ্তমীটাও লিখলে চলবে তোমরা যদি এই সূত্রটা না লিখতে পারো। পরবর্তী, সমাগতে বসন্তে কোকিলা কুজন্তী। সমাগতে বসন্তে, তাহলে বসন্ত এলে কোকিলা কুজন করে, তাহলে কি বলছে, বসন্তে পদে ভাবে সপ্তমী হয়েছে। উদিতে চন্দ্রমসি মুনিরূপাস্তে, উদিতে চন্দ্রমসি মুনিরূপাস্তে, এটাও ভাবে সপ্তমী, এগুলো দেখে যাবে কিন্তু। আচ্ছা, সম্বন্ধ যে পদ সেটা আমি দিয়েছি শেষে। সম্বন্ধ পদ কাকে বলে না, বাক্যের ক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না, অথচ বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যার সম্বন্ধ থাকবে, তাই হচ্ছে সম্বন্ধ পদ। যেমন বৃক্ষস্য শাখা, এখানে কি বলছে, সম্বন্ধ শেষ নামে অভিহিত। ও যে দেখো পরবর্তী উদাহরণ যদি দেওয়া হয়, সেই দশরথস্য পুত্র রামঃ গচ্ছতি যদি বলা হয়, তাহলে গচ্ছতি হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু দশরথের পুত্রের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, সম্বন্ধ পদে কোন বিভক্তি হয় না, ষষ্ঠী বিভক্তি হয়, শেষে ষষ্ঠী। যেমন উদাহরণ একটা দেওয়া হয়েছে, এখানে একটা সূত্র লিখেছি, তারপর বাকি উদাহরণগুলো দিয়েছি। হ্যাঁ, অধিগর্থ দয়েশাং কর্মণি, মানে দয় শব্দটা মনে রাখো শুধু ওইখানে, তাহলেই হবে, দয় ধাতু। দেখো কি আছে উদাহরণ, রাজা দরিদ্রস্য দয়তে, রাজা দরিদ্রকে কি করছে, দয়া করছে। তাহলে এখানে কি বলছে, দয় ধাতুর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে, একই ওইটাই আবার লিখেছি। পরবর্তী, ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম, এটা অনাদর ষষ্ঠী হয়েছে। বিজ্ঞান সর্বেষাং পূজিতঃ, এখানে কর্তায় ষষ্ঠী হয়েছে। রাজ্যঃ পূজিতঃ কবিঃ, এটাও সেই কর্তায় ষষ্ঠী। পশ্যতো বকমুখস্য নকুলৈর ভক্ষিতা সুতাহা, এটা অনাদারে ষষ্ঠী হয়েছে। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, কৃত যোগে কর্তির ষষ্ঠী হয়েছে। তস্য লেখনং সুন্দরমস্তি, কর্তৃকরণস্কৃতি যে সূত্রটা আছে সেই সূত্র অনুসারে কর্তায় ষষ্ঠী হয়েছে। দেখে নিই এগুলো। এবারে সমাস যেটা প্রথমে আসছে, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কাকে বলে না, তৎপুরুষঃ সমানাধিকরণঃ কর্মধারয়ঃ, অর্থাৎ কর্মধারয় সমাস তৎপুরুষেরই প্রকারভেদ। যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবপন্ন হয় তাকে কর্মধারয় বলে। উদাহরণ দিলে বুঝতে পারবে। হ্যাঁ, উদাহরণ দিলে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে দেখে নাও, কর্মধারয় 4টি ভেদ, উপমান, উপমিতি, রূপক এবং মধ্যপদলোপী কর্মধারয়।
দেখো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মহারাজ্ঞ, মহান রাজা, এটা হচ্ছে ব্যাস বাক্য, মহান রাজা। ব্যাস বাক্য সহ সমাস আসবে। মহারাজ্ঞটা তোমাদের দেওয়া থাকবে, এটা লিখতে হবে মহান রাজা, তারপরে ব্যাকেটে লিখে নেবে যে কর্মধারয় সমাস। পরবর্তী দেখো, নীল মেঘ, নীলহ মেঘ, এটা ব্যাস বাক্য, ব্যাকেটে লিখবে কর্মধারয় সমাস। নীল লোহিত, নীলশ্চাসৌ লোহিতশ্চেতি। কিং প্রভু, কিং প্রভু, কুৎসিত প্রভু, কুৎসিত প্রভু, এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য, যে ব্যাকেট লিখবে কর্মধারয় সমাস। হৃষ্টপুষ্ট, যহ হৃষ্ট সপুষ্ট, এটা হচ্ছে ব্যাস বাক্য। রাজর্ষি, যহ রাজা সহ ঋষি। স্নাতানুলিপ্ত, পূর্বে স্নাত পশ্চাৎ অনুলিপ্ত, ব্যাকেট লিখবে কর্মধারয় সমাস। এবার উপমিতি কর্মধারয় সমাসের উদাহরণ দেওয়া হয়েছে কয়েকটা, দেখে নাও। পুরুষ সিংহ, পুরুষ সিংহ ইব। উপমিতি মানে কি, একটা অপরের সঙ্গে কি হবে, তুলনামূলক আলোচনা হবে, সেরকম। পুরুষ সিংহ ইব, পুরুষ সিংহের মতো, ব্যাকেট লিখবে উপমিতি কর্মধারয় সমাস। ঘনশ্যাম, এই ঘনশ্যাম এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, ঘনশ্যাম ওয়ার্ড দেওয়া থাকবে, পুরুষ সিংহ দেওয়া থাকবে, দিয়ে বলবে ব্যাস বাক্য সহ সমাস লিখো। তখন তোমাকে লিখতে হবে পুরুষ সিংহ ইব, যে ব্যাকেট লিখবে কর্মধারয় সমাস। আচ্ছা, ঘনশ্যাম, ঘন ইব শ্যাম, ব্যাকেট লিখবে উপমিতি কর্মধারয় সমাস। এইটাই একই আবার দেওয়া আছে। রূপক কর্মধারয় দেখি আছে, পদ কমলম, পদ এব কমলম ইব, এখানে এব এব শব্দটা দেখবে মাঝে দেওয়া থাকবে, ব্যাকেটে লিখবে রূপক কর্মধারয় সমাস। বিদ্যা রত্নম, এটা দেওয়া থাকবে, লিখতে হবে বিদ্যা এব রত্নম। শোকার্ণব, শোক এব অর্ণব, রূপক কর্মধারয়। এবার মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদ মাঝে পদটা কি হবে, লুপ্ত হয়ে যাবে। যেমন সিংহাসনম, সিংহাসনমের ব্যাস বাক্য কি আছে, সিংহ চিহ্নিত আসনম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চিহ্নিত ওয়ার্ডটা দেখো লোপ হয়ে গেছে ব্যাস বাক্য সমাসে, এটা ব্যাস বাক্য, এটা সমাস, ব্যাকেট লিখবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ষোড়শ, ষট অধিক দশ সমান ষোড়শ। ছায়া তরুহু, ছায়া প্রধান তরুহু, তরু মানে বৃক্ষ, ছায়া প্রধান বৃক্ষ যেটা, এটা হচ্ছে ছায়া তরু, এটা মধ্যপদলোপী কর্মধারায়। কর্মধারায় গেল। এবার দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে না, সংখ্যা পূর্ব দ্বিগুহু, যে কর্মধারয় সমাসে পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকে তাকে দ্বিগু সমাস বলে। এই যে সংখ্যা পূর্ব, তাহলে পূর্বে সংখ্যা থাকবে। এরও আবার তিনটা ভেদ আছে, দেখো। দ্বিগু সমাস তিন প্রকার, তদ্বিতার্থ দ্বিগু, উত্তরপদ দ্বিগু এবং সমাহার দ্বিগু। উদাহরণ দেওয়া আছে, দেখো সব পরপর উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহারহ, ব্যাকেট লিখবে দ্বিগু সমাস। পঞ্চবটি দেওয়া থাকবে, এটা ব্যাস বাক্যটা লিখতে হবে, তারপর ব্যাকেট লিখবে সমাসটা। পঞ্চগবম, পঞ্চানাং গবানাং সমাহারহ। ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনাং সমাহারহ। ত্রিলোকি, ত্রয়ানাং লোকানাং সমাহারহ। ত্রিপদী, ত্রয়ানাং পদানাং সমাহারহ। সপ্তাহ, সপ্তানাং অন্মানাং সমাহারহ। দ্বিগু, দ্বিগু পদটা যদি সমাস করতে হয় তাহলে কি হবে, দেভ্যাম গভ্যাম কৃতঃ সমান দ্বিগু। এবার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে ঝগড়া, মারামারি, তাই তো। কি বলছে, উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ যে সমাসের সমস্যমান পদগুলো রয়েছে তার কি হবে না, প্রত্যেকটা পদের প্রাধান্যতা থাকবে, দুটো পদেরই প্রাধান্য থাকবে, প্রতি পদের অর্থ প্রাধান্য লাভ করে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন দ্বন্দ্ব সমাস আবার ভেদ আছে, দেখে নাও দুটো। দ্বন্দ্ব সমাস দুই প্রকার, ইতরেতর দ্বন্দ্ব আর সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব প্রথমে উদাহরণ দেওয়া আছে, পানি পাদম, দেখো দুটো ওয়ার্ডই কিন্তু থাকবে, দেখো পানি চ পাদৌ চ, সমাহার দ্বন্দ্ব। আবার কি আছে, ওহি নকুলম, অহশ্চ নকুলশ্চ। হস্ত পাদম, হস্তাশ্চ পাদশ্চ।
দেখো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে থাকে, সবগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো ছেড়ে আসো না, কারণ সেরকমভাবেই আমি বেছে বেছে দিয়েছি। দম্পতি কি হবে না, দম্পতি, জম্পতি, জায়াপতি, সবগুলো লিখেছি আমি, হ্যাঁ। এটা হবে জায়া চ পতি চ, দম্পতি, জম্পতি, জায়াপতি, যাই হোক দিলে এটা লিখলেই হবে। ব্যাকে লিখবে দ্বন্দ্ব সমাস। ইতরেতর দ্বন্দ্বের উদাহরণ দেওয়া আছে আবার কয়েকটা, দেখে নাও। মাতা পিতরৌ, মাতর পিতরৌ আর পিতরৌ, এই তিনটাই দিয়ে থাকে, তিনটার একই উত্তর, মাতা চ পিতা চ, ইতরেতর দ্বন্দ্ব সমাস। হরি হরৌ, হরিশ্চ হরশ্চ, অগ্নিবরুণৌ, অগ্নিশ্চ বরুণশ্চ, অগ্নিবরুণৌ, এরকম করে করে আসবে। এগুলো লেখার পর এই তোমাদেরকে বারবার বলছি, এদিকটা দেওয়া থাকবে, এটা তোমাকে লিখতে হবে ব্যাস বাক্য, তারপর ব্যাকেট লিখবে দ্বন্দ্ব সমাস। এটা একটু দেখে নাও, তারই আন্ডারে পড়ছে, দ্বন্দ্ব সমাসের আন্ডারে এগুলো সব। বাংমানসম, বাকচ মনশ্চ, অহর্নিশম, অহশ্চ নিশিশ্চ। তারপর দেখো বয়ম, স চ ত্বম চ অহম চ। এবার বহুব্রীহি সমাস। অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, যে সমাসে সমস্যমান পদগুলির অর্থ না বুঝিয়ে অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অন্য পদার্থকে বোঝায়, অন্য পদের অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। দেখো যেমন বীণা পানৌ যস্য সহ, একটা আমি ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি। বীণা পানৌ যস্য সহ, বীণা যার পানি অর্থাৎ হাতে আছে সে, ধরো কোনো একজন ব্যক্তিকে তার হাতে বীণা ধরিয়ে দেওয়া হলো, তাহলে বীণা হাতে আছে যার, সে, তাকে ডেকে নিয়ে আসো তো, তাহলে বীণা যে ধরে আছে তাকে ডেকে নিয়ে আসা হলো, ঠিক আছে। কিন্তু যদি এই পদটাকে সমাসবদ্ধ করে বলা হয় বীণা পানি, তখন কাকে বোঝাচ্ছে? দেবী সরস্বতীকে বোঝাচ্ছে, কারণ দেবী সরস্বতীর হাতে বীণা থাকে, তাহলে অন্য একটা অর্থ বোঝালো, তাই না? এইদিকে একটা আলাদা অর্থ বোঝাচ্ছে, এইদিকে একটা আলাদা অর্থ বোঝাচ্ছে। বিনা পানি যখন বলছি তখন সরস্বতীকে বোঝাচ্ছে, আবার যদি বলি বিনা পানাও যে সব, বিনা পানি অর্থাৎ বিনা হাতে আছে যার, তাকে ডেকে নিয়ে আসো, মানে যে বিনা ধরে আছে তাকে ডেকে নিয়ে আসো। ধরো একজন ব্যক্তি বিনা ধরে আছে, তাকে ডেকে নিয়ে আনা হলো। তাহলে তোমাদের দেওয়া থাকবে এই দিকটা, করতে হবে এই দিকটা। এটা উদাহরণটা দিলাম বোঝানোর জন্য। এবার দেখো বাকিগুলো। চক্র পানি, চক্র হাতে আছে যার, তো চক্র, চক্রং পাণৌ যস্য সহ, পীতাম্বরঃ, পীতম অম্বরম যস্য সহ, নীলকণ্ঠঃ, নীলকণ্ঠে যস্য সহ, নদীমাতৃকঃ, নদী মাতা যস্য সহ, মহাযশঃ, মহতস্য যস্য সহ, সীতাজানি, সীতা জায়া যস্য সহ, যুবজানি, যুবতিঃ জায়া যস্য সহ, মহাযশঃ, একই ওয়ার্ডটা আবার চলে এসছে, কেশাকেশী, কেশেষু কেশেষু গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃতঃ। এটা একটু দেখে যাবে, এগুলো সব দেখে যাবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থির বুদ্ধি, স্থিরা বুদ্ধি যস্য সা, যা করবে তাই হবে, এটা বহুব্রী। স্বপুত্র, স্বপুত্র, তাহলে পুত্রেণ সহ বর্তমান, পদ্মনাভম, পদ্মং নাভৌ যস্য সহ, দিগম্বরা, দিকম অম্বরম যস্য সহ। এগুলো পুরোপুরি সমাসের দিকটা গেল। একটা ক্লাসে শেষ করা বুঝতেই পারছো একটু সময় লাগবেই, একটু ধৈর্য সহকারে বারবার বলছি দেখো, হ্যাঁ, কিছু করার নেই। একটা ক্লাসে যখন দিচ্ছি একটু ভিডিওটাও লং হতে চলেছে, তোমরা একটু দেখে নাও। এগুলো পার্ট পার্ট করে একটা একটা করে পড়ানো হয়েছে, মানে যারা পেড ক্লাস নিয়েছে, ধরো একটা সমাজ ধরেছি, এক একটা কারক ধরেছি, এক এক দিনে পড়িয়ে বুঝিয়েছি, কিন্তু এখন তো সম্ভব নয়, সামনে এক্সাম। চলো দেখা যাক। প্রত্যয়, প্রত্যয় কাকে বলে না, ধাতু বা শব্দের পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে। তাহলে ধাতু এবং শব্দ যেগুলো রয়েছে, সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টির সঙ্গে আরও কি হচ্ছে না, এগুলো যোগ হচ্ছে, যুক্ত হয়ে একটা নতুন পদের সৃষ্টি করছে, তাকে আমরা প্রত্যয় বলছি। ধাতু বা শব্দের পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর একটা পদ গঠন হচ্ছে, তাদেরকে আমরা প্রত্যয় বলছি। দেখো প্রত্যয় কয় প্রকার না, প্রত্যয় প্রধানত 5 প্রকার।
কৃত তদ্ধিত, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, ধাত্ববয়ব আর বিভক্তি। তার মধ্যে তোমাদের যেগুলো পাঠ্য আছে সন প্রত্যয়, যেটা সেই সন প্রত্যয় তোমরা পড়বে। সন প্রত্যয় দেখো এখান থেকে বেশিরভাগ পরিনিষ্ঠিত রূপ দিতে পারে, হ্যাঁ আমি সেগুলোই দিয়েছি। আর যেগুলো ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট যেগুলো আসে সেগুলোই দিয়েছি। সন প্রত্যয়ন্ত পরিনিষ্ঠিত রূপ চলো দেখিনি একবার। তাহলে এটা কখন হয় একটু বুঝে নাও। এই সন প্রত্যয় কখন হয় না, ইচ্ছার্থক, ইচ্ছা, সে ইচ্ছার্থক যে ইঙ্গিত, ইচ্ছার্থে ইঙ্গিত কোনো কর্ম বোঝালে সেই ধাতুর উত্তর বিকল্পে সন প্রত্যয় হয়। কোনো ইচ্ছা, ধরো কারো ইচ্ছা গেছে, ঠিক আছে, ধরো কারোর এখন গান গাইতে ইচ্ছা যাচ্ছে, কারো প্রেম করতে ইচ্ছা যাচ্ছে, কারো ঘুমোতে ইচ্ছে যাচ্ছে, এই যে ইচ্ছা যাচ্ছে, সেটা যখন বোঝানো হয় তখন এই প্রত্যয়টা ব্যবহার হয়, সন প্রত্যয়, ঠিক আছে। দেখো এখানে কি প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, ইচ্ছার্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় ব্যবহৃত হয়? তাহলে ইচ্ছার্থে ধাতুর উত্তর কোন প্রত্যয়? সন প্রত্যয় ব্যবহৃত হয়। উদাহরণ, পাতুম ইচ্ছতি, পেতে ইচ্ছা করছে, পিপাসতি। এবার কে কাকে পেতে ইচ্ছে করছো দেখো, কিন্তু খুব সাবধান, সামনে এক্সাম, কেউ পালিয়ে গিয়ে বিয়ে করবে না। আচ্ছা পরবর্তী, গন্তুম ইচ্ছতি, তাহলে যেতে ইচ্ছা করছে, এই ইচ্ছতি ইচ্ছতি থাকবে, পরিনিষ্ঠিত রূপ এরকম থাকবে, জি গমিষ্যতি, তোমাদের এটা দেয়া থাকতে পারে জি গমিষ্যতি, শব্দটা কিভাবে হলো লিখো, গম, গম ধাতু, তার সাথে সন প্রত্যয় প্লাস লট, তারপর তে হয়েছে, তারপরে জ্ঞাতম ইচ্ছতি তুমি লিখতে পারো, পুরোটা দিয়ে দিয়েছি। এটা বেশিরভাগ দেওয়া থাকে, এটা লিখতে হবে এবং এটা লিখতে হবে পরপর। দ্রষ্টুম ইচ্ছতি অথবা দ্রষ্টুম ইচ্ছতি দেওয়া হলো, দিয়ে বললো এক কথায় প্রকাশ করো, রূপটা লিখে দাও, তখন লিখতে হবে তোমাকে দিদৃক্ষতে, দৃশ ধাতু সন প্রত্যয় লট তে, জ্ঞাতুম ইচ্ছতি, জিজ্ঞাসতে, জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে, জ্ঞা, জ্ঞা ধাতু সন প্রত্যয় লট তে, জেতুম ইচ্ছতি, জিগীষতি, জি সন লট তি, শ্রোতুম ইচ্ছতি, শুনতে ইচ্ছা করছে, সুশ্রুতে, শ্রু, শ্রু ধাতুর উত্তর সন প্রত্যয় করে লট লকারে তে, দীপ্তজির তে হয়েছে। স্থাতুম ইচ্ছতি, তিষ্ঠস্তি, স্থা ধাতু আছে, সন প্রত্যয় লট তি হয়েছে। লিখিতুম ইচ্ছতি, তোমরাও লিখে নাও কিন্তু, হ্যাঁ এগুলো, লি লেখিসতি, লিখ, লিখ ধাতুর উত্তর সন প্রত্যয় লট লকার তি হয়েছে। কর্তুম ইচ্ছতি, চিকিৎসতি, দুটো হয়, ঠিক আছে, ক্রি সন লট তি, আবার হয় চিকিৎসতি, ক্রি সন লট তি। লোভধুম ইচ্ছতি, লিপসতে, লভ সন লট তে। আচ্ছা ইয়ন প্রত্যয় দেখে নাও, একস্বর বিশিষ্ট ব্যঞ্জনাদি ধাতুর উত্তর পৌনপন্য অর্থে ইয়ং প্রত্যয় হয়, অতিশয্য অর্থে বিকল্পে জং হয়, জংয়ের উঁ ইত হয়ে যায়, উঁটা চলে যায়, পড়ে থাকে কে না জ, ইত মানে ওটাকে লুপ্ত হয়ে যায়, তারপরে জ পড়ে থাকে, জঙ্গন্ত ধাতু আত্মনেপদী হয়। দেখো এখানে কি আছে, পুনঃ পুনঃ, পাঠতি, পুনঃ পুনঃ শব্দটা থাকবে পাঠতি, তাহলে পাপাঠ্যতে, আবার পুনঃ পুনঃ জলতি, জাজ্বল্যতে, রুচি শুভস্তু ভিষার্থে নহ, একটা সূত্র আছে, সেই সূত্রটা বলছে অতি সহ্য অর্থে রুচ আর শুভ ধাতুর উত্তর জং প্রত্যয় হয়। যেমন উদাহরণ দেওয়া আছে দেখো, দেখবে এগুলো কিন্তু দেখে যাবে, হ্যাঁ এগুলো দিয়েছি মানে কিছু তো ব্যাপার আছে তাই না। পুনঃ পুনঃ গচ্ছতি, জং জমতে, এটা দেওয়া থাকবে, এটা করতে হবে। পুনঃ পুনঃ ভূষং বা নৃত্যতি, নরেন নৃত্যতে, নরিন নৃত্যতে, পুনঃ পুনঃ পশ্যতি, দরিদৃশ্যতে, পুনঃ পুনঃ পঠতি, পাপঠ্যতে, পুনঃ পুনঃ পিবন্তি, পেপিষ্যন্তে, পুনঃ পুনঃ ইচ্ছন্তি, পিপাসন্তি, কুটিলং ব্রজতি, দেখবে
বা ব্রজ্যতে। নিজন্ত, নিজন্ত প্রত্যয় কখন হয়? নিচ প্লাস অন্ত সমান নিজন্ত। নিচ মানে প্রেরণ অর্থে, প্রেরণ অর্থ মানে কোনো কিছু কাজের জন্য তোমাকে প্রেরণ করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে যে তুমি এটা করো, নিচ প্রত্যয় হয় আর কি। আর এই নিজ প্রত্যয়, নিজন্ত প্রত্যয় যেটা রয়েছে, নিজন্ত ধাতু, সেটা হচ্ছে উভয়পদী, পরস্ময়পদীও হবে অথবা আত্মনেপদীও হবে। আর এই ধাতু যখন প্রয়োগ হয়, যে ধাতুর সঙ্গে ব্যবহৃত হয়, তখন সেটা একটা স্বতন্ত্র ধাতুতে পরিণত হয়ে যায় কিন্তু, হ্যাঁ, তাকে নিজন্ত ধাতু বলা হয়। দেখো জন প্রত্যয় যেটা আছে, জন প্রত্যয় পরিনিষ্ঠিত রূপ, শব্দং করতি শব্দয়তি, গচ্ছতং প্রেরয়তি গময়তি, ধাবন্তং প্রেরয়তি ধাবয়তি, স্মর্তং প্রেরয়তি স্মারয়তি। মানে স্মরণ করতে বলা হলো, আচ্ছা তুমি স্মরণ করো তো। আচ্ছা, যারা আমার কাছে পেড ক্লাস নিয়েছিল তারা একটু মনে করো তো, এটা তোমাদের উদাহরণ দেওয়া ছিল কি না? ত্বচং গৃহীবাতি ত্বচয়তি, বস্ত্রেণ সমাচ্ছাদয়তি সংবস্ত্রয়তি। স্ত্রী প্রত্যয়, স্ত্রী প্রত্যয় সংস্কৃত ব্যাকরণে আছে কয়টি না? আমাদের মোট সংখ্যা পাই 7টি সংস্কৃত ব্যাকরণে, যেগুলো ব্যবহার হয়। পরপর দেখে নাও, টাপ, ডাপ, চাপ, ইপ, বিপ, নিপ আর তাহলে প্রশ্ন হতে পারে এখান থেকে, স্ত্রী প্রত্যয় থেকে, স্ত্রী প্রত্যয়ের সংখ্যা কয়টি ও কী কী? স্ত্রী প্রত্যয়ের সংখ্যা ব্যাকরণে আমাদের কয়টি দেখলাম? 7টি, পরপর লেখাই আছে। পরবর্তী প্রশ্ন হতে পারে এখান থেকে, আচ্ছা আমাদের পাঠ্য স্ত্রী প্রত্যয়গুলির নাম কি কি? আমাদের পাঠ্য টাপ আছে এবং ইপ আছে। ইপ, এটা ইপ হবে। দেখো টাপে কি আছে? অজ প্লাস টাপ সমান অজা। টাপ যদি হয় কি পড়ে থাকবে? দেখো এখানে বলেছে যে এগুলো থাকলে কি হবে? আ থাকবে। এইগুলো থাকলে আ থাকবে, মানে টাপ, ডাব আর চাপ, এগুলো যদি যুক্ত হয় কোনো শব্দের সঙ্গে, তাহলে শুধুমাত্র আ থাকবে। আ থাকবে মানে আকার থাকবে। যেমন অজ প্লাস টাপ সমান অজা, অসতি প্লাস টাপ অসিতা, ইষ্টক প্লাস টাপ ইষ্টকা, কারক প্লাস টাপ কারকা, কিঙ্কর প্লাস টাপ কিঙ্করা, শূদ্র প্লাস টাপ শূদ্রা। তারপরে ইপ থাকলে কি হবে? ইপ থাকলে কি বলেছে দেখো, ইপ, এই যে ইপ, ইপ, ইস, ইন, এইগুলো যদি থাকে তাহলে পড়ে থাকবে শুধুমাত্র দীর্ঘিকার। দীর্ঘিকার পড়ে থাকবে, তাহলে দীর্ঘিকার যুক্ত হবে প্রত্যেকটার সঙ্গে। দেখো ইপ যদি হয়, কর্তৃ প্লাস ইপ, তাহলে কর্তৃ হয়ে গেছে। গার্গ্য প্লাস ইপ, তেমন গার্গী। যাবৎ প্লাস ইপ যাবতী, ভবৎ প্লাস ইপ ভবতী, কিশোর প্লাস ইপ কিশোরী, কুমার প্লাস ই কুমারী। কিশোরী কিশোরী গান মনে পড়ে গেল নাকি? ইন্দ্রস্য পত্নী সমান ইন্দ্রাণী। তারপরে শূদ্রস্য স্ত্রী শূদ্রী, এগুলো এক্সট্রা করে দিয়েছি আমি, এগুলো দেখবে, হ্যাঁ। আচার্যস্য স্ত্রী আচার্যানি, যবনস্য জায়া, এটা জায়া হবে, হ্যাঁ, যবনস্য জায়া পত্নী বা জবনী, দুষ্টহ জবহ জবানী, যবনানং লিপিঃ যবনানি, মহৎ অরণ্যম অরণ্যানি। একটু দেখবে। আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত থাকলো। আমি তোমাদের সঙ্গে ছিলাম সজল স্যার। যাদের ক্লাসটা ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা এই পিডিএফটা পেতে চাও, যারা পিডিএফটা নিতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, অথবা এই যে ভিডিওটা রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কিন্তু, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করে এখানে জয়েন হয়ে যাও। আর প্লিজ একটা কমেন্ট করে যেও, হ্যাঁ। তোমাদের পরীক্ষা ভালো হোক। এবং আবার কালকে সাহিত্যের ইতিহাসের ক্লাস আসছে। সাহিত্যের ইতিহাসে যা প্রশ্ন আসবে সব এখানে আলোচনা হবে, সম্পূর্ণটাই এখানে আলোচনা করে দেব। শর্ট কোশ্চেনগুলো সব আলোচনা হবে এখানে, তাই তোমরা ক্লাস মিস করো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কালকে আরেকটা ক্লাস আসছে তোমাদের জন্য। রাধে।